গণহত্যা দিবসে নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের টেকসই পরিকল্পনার তাগিদ বিশ্লেষকদের। সম্পর্কের সাথে কিছু যোগাযোগ রেখে একটা বলা চলে যে মাল্টিফ্যাসেটেড ডিপ্লোমেসির প্রয়োজন, যেটা এখন এই মুহূর্তে নেই। আমরা আশা করবো যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দিকে চিন্তা ভাবনা করবে। হয়তো মৌখিক সমর্থন পেতে পারি, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো সমর্থন পাবো না। বাংলাদেশ সরকারের এখন উচিত হবে যেটাকে নিয়ে এখন আর নতুনভাবে চিন্তা করা। প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ। 2 লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় পদক্ষেপের বিপাকে প্রবাসী বাংলাদেশিরা। বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে চায় বাংলাদেশ। প্রতারণা রোধে ব্যবস্থার তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি সামিয়া তমা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের রোহিঙ্গা ঢলের 9 বছর পূর্তি উপলক্ষে কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে পালিত হয়েছে রোহিঙ্গা গণহত্যা দিবস। মঙ্গলবার কুতুব আলমের 4 নম্বর ক্যাম্পের ফুটবল মাঠে জড়ো হন হাজারো রোহিঙ্গা। স্বদেশে ফিরে যাওয়ার দাবি জানান তারা এবং নানান স্লোগান দেন। বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবাসনের 9 বছর। মিয়ানমারের রাখাইনে গণহত্যা থেকে প্রাণে বাঁচতে এই দিনে বাংলাদেশের সীমান্তে নেমেছিল রোহিঙ্গাদের ঢল। 2017 সালের 25 আগস্টের পর থেকে কয়েক সপ্তাহে 7 লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে আসে বাংলাদেশে। এরপর দীর্ঘ 9 বছরেও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো গত 1.5 বছরে নতুন করে 1,54,000-এর বেশি রোহিঙ্গা এই স্রোতে যুক্ত হয়েছেন। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা 14 লাখের বেশি। স্থানীয় জনপ্রতিনিধি ও রোহিঙ্গা নেতারা বলছেন, দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা, কর্মহীনতা এবং অন্তহীন হতাশার সুযোগ নিয়ে উখিয়া ও টেকনাফের পাহাড় ঘেরা জনবহুল ক্যাম্পগুলো কেবল বাস্তুচ্যুত মানুষের আশ্রয়ের ঠিকানা নয়, এগুলো এখন পরিণত হয়েছে ভয়াবহ অপরাধের রাজ্যে। 9 বছর পূর্তি উপলক্ষে উখিয়ার কুতুপালংয়ের 4 নম্বর ক্যাম্পে ফুটবল মাঠে জড়ো হতে থাকেন রোহিঙ্গারা। আশপাশের বিভিন্ন ক্যাম্প থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন তারা। হাতে ছিল পোস্টার, প্ল্যাকার্ড, স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে আসা রোহিঙ্গারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিজ দেশে ফিরতে চান তারা। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি তাদের। আমরা অনেক মিস করতেছি আমাদের দেশকে, আমাদের মানে এলাকাকে, আর আমাদের দরবারকে। আমরা চাই আমাদের দেশে আমরা ফিরে যেতে। বাংলাদেশ সরকার যদি আমাদেরকে মায়ানমারে রিটার্ন করতে চায়, আমাদেরকে ইউএন ফোর্স দিতে হবে, আমাদের রাইট আমাদেরকে দিতে হবে। আমাদের রাইট যেটা আছে ওটা যদি আমাদেরকে দেয়, আমরা এজিলি ওইখানে চলে যেতে চাই। বছরের পর বছর বাংলাদেশে আশ্রিত থাকা নয়, বরং স্বদেশে নিরাপদ প্রত্যাবাসনই তাদের মূল লক্ষ্য বলে জানান রোহিঙ্গা নেতারাও। এদিকে প্রত্যাবাসনেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান দেখছেন ত্রাণ, শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার। পুরোপুরি বাংলাদেশের হাতে নয়, সেটি নির্ভর করছে মিয়ানমারের উপর এবং মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার উপর এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আপনার চাপের উপর। তো সেটি অবশ্যই বাংলাদেশ সব পক্ষগুলোকে সাথে নিয়ে কাজ করছে। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের সহিংসতার মুখে বাংলাদেশে ব্যাপক হারে রোহিঙ্গাদের আগমন শুরু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 9 বছরে মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি একজন রোহিঙ্গাকেও, বরং গত 2 বছরে অনুপ্রবেশ করেছে আরও 1.5 লাখেরও বেশি। বিশ্লেষকরা বলছেন, এই সংকট সমাধান করা সহজ হবে না। তাদের মতে রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রয়োজন সুদূর প্রসারী এবং টেকসই পরিকল্পনা। শাহলিজয়ের রিপোর্ট। গণহত্যা থেকে প্রাণে বাঁচতে 2017-র 25 আগস্ট থেকে বাংলাদেশের সীমানায় আছড়ে পড়ে রোহিঙ্গাদের ঢল। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে কক্সবাজারের টেকনাফ আর উখিয়ায় আশ্রয় নেয় 7.5 লাখের বেশি রোহিঙ্গা। দীর্ঘ এই সময়ে নানা রকমের আশ্বাস, উদ্যোগ আর পরিকল্পনার কথা শোনা গেলেও বাস্তবতা হলো অনুপ্রবেশ হওয়া একজন রোহিঙ্গাও ফিরে যেতে পারেনি নিজ দেশে। 3 বছর ঈদের সময় যেন ওনার বাড়ির মধ্যে তাই শুরুতে বাস্তুহারা এই জনগোষ্ঠীর সহায়তায় নানা আন্তর্জাতিক ও বৈশ্বিক সংস্থার উদ্যোগ দেখা গেলেও সময় যতই গড়িয়েছে সহায়তার পরিমাণ কমে এসেছে, চাপ বেড়েছে বাংলাদেশের ওপর। প্রশ্ন উঠেছে, রোহিঙ্গা প্রত্যাবাসনে সফলতা নেই কেন? এই মুহূর্তে বাংলাদেশের তুলনায় মায়ানমার আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক বেশি ইম্পর্টেন্ট। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চায়না
কারোর কাছ থেকেই হয়তো মৌখিক সমর্থন পেতে পারি, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো সমর্থন পাবো না। বাংলাদেশ সরকারের এখন উচিত হবে যেটাকে নিয়ে এখন আর নতুনভাবে চিন্তা করা। সব পক্ষের সাথে কিছু যোগাযোগ রেখে একটা বলা চলে যে মাল্টিফ্যাসেটেড ডিপ্লোমেসির প্রয়োজন, যেটা এখন এই মুহূর্তে নেই। আমরা আশা করব যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দিকে চিন্তা ভাবনা করবে। আশ্রিত রোহিঙ্গাদের সামনে অনিশ্চিত জীবন, অন্তহীন হতাশার সুযোগে জনবহুল ক্যাম্পগুলো হয়ে উঠেছে অপরাধের অভয়ারণ্য। গত 9 বছরে 300-র মতো হত্যাকাণ্ড ঘটেছে আশ্রয় শিবিরগুলোতে। আধিপত্য বিস্তার, টার্গেট কিলিং, অপহরণ, মাদক চোরাচালানের মতো ঘটনায় জড়িত আছে ক্যাম্পগুলোর 10টি সশস্ত্র গোষ্ঠী, যা চিন্তায় ফেলেছে স্থানীয় প্রশাসন এবং উন্নয়ন সহযোগীদের। এই যে অস্ত্রের আনাগোনা আমাদের সীমান্ত দিয়ে, এবং এটির কোন কোন সময় শোনা যায় যে প্রশিক্ষণও থাকতে পারে আমাদের গহীন জঙ্গলে, কক্সবাজার এলাকায়। যতদিন পর্যন্ত এখানে দারিদ্র্য থাকবে, ভবিষ্যৎ সম্বন্ধে যখন তাদের এই অনিশ্চয়তা থাকবে, সেখানে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী হতে পারে এবং তাদের অনেকের মধ্যে এখন এটা জেনুইনলি একটা দাবি থাকতে পারে যে আমরা মায়ানমার সরকারের বিরুদ্ধে বা আরাকান আর্মির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। বর্তমানে উখিয়া এবং টেকনাফের 33টি আশ্রয় শিবিরে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে মোট রোহিঙ্গার সংখ্যা 14 লাখেরও বেশি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন এখনো শুরু না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এই উদ্বেগের কথা জানান তিনি। আয়োজনে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের নানান দিক তুলে ধরেন মাইকেল মিলার। জানান, রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনায় রাখছে ইইউ। নির্বাচনের পর বাংলাদেশের সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিত্ব দীর্ঘমেয়াদী পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হওয়া উচিত, স্বল্পমেয়াদী সুবিধার ভিত্তিতে নয়। আমরা বিশ্বাস, ন্যায্যতা এবং সমৃদ্ধির উপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাই। আমরা রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে স্বেচ্ছায় নিরাপদ প্রত্যাবাসনকে সমর্থন করি। বাংলাদেশ যে বোঝা বহন করছে আমরা তা স্বীকার করি এবং আন্তর্জাতিকভাবে এই দায়িত্ব ভাগ করে নেওয়ার প্রয়োজনীয়তা মনে করি। রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এই সংকটে স্থায়ী সমাধান। ব্যবসা ও পর্যটন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করা প্রায় 2 লাখ বিদেশি বাংলাদেশির ভিসা বাতিলের পরিকল্পনা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাস্তবায়ন হলে এটি হবে দেশটির ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘটনা, যার কষাঘাতে পড়তে চলেছে বহু প্রবাসী বাংলাদেশি। দ্বিতীয় মেয়াদে মসনদে বসেই ভিসা নীতিতে কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন। অভিবাসী ঠেকাতে বিশেষ বাহিনী মোতায়েন সহ নিয়েছে একাধিক বিতর্কিত পদক্ষেপ। এর মধ্যেই নতুন করে 2 লাখ বিদেশির B1 ও B2 ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। স্পষ্ট জানিয়েছে 2016 সাল থেকে 2026 সালের মধ্যে স্বল্পমেয়াদী ভিসায় গিয়ে যারা স্থায়ীভাবে আশ্রয়ের আবেদন করেছেন, মূলত তাদের লক্ষ্য করেই এই পদক্ষেপ। তবে ভিসা বাতিল হলেও কাউকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে না। আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের অন্য একটি অভিবাসন শ্রেণীতে রাখা হবে বলে জানানো হয়েছে। এছাড়া অ্যাসোসিয়েটেড প্রেস এপিতে এসেছে, পরিকল্পনা বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এতে বাংলাদেশ সহ বহু দেশ থেকে আসা অভিবাসীরা বিপাকে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। গেল 18 মাসে অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ও মার্কিন নীতির প্রকাশ্য সমালোচনাকারী সহ প্রায় 1,75,000 মানুষের ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন। নীরব দাস, নিউজ 24। বৈশ্বিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষ জনশক্তি তৈরি, বৈদেশিক শ্রমবাজার বহুমুখীকরণ এবং নিয়মিত অভিবাসন, মানব পাচার এবং প্রতারণা প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এমনটা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। এ সময় অভিবাসন প্রবণ 14 জেলার জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট অংশীজনের সমন্বয়ে মাঠ পর্যায়ের বাস্তবতা এবং শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে নীতি প্রণয়ন এবং টিটিসির প্রশিক্ষণ আধুনিকায়নে জোর দেন তিনি। এতে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন।
প্রবাসীদের বিমান যাত্রাকে আরও সহজ, সাশ্রয়ী এবং স্বস্তিদায়ক করতে সৌদি আরবের জেদ্দায় যাত্রা শুরু করেছে বিন মিশাল ট্রাভেলসের 19তম শাখা। বিমানের টিকিটের পাশাপাশি ওমরা, হজ, ভিজিট ভিসা এবং ট্রাভেল কনসালটেন্সি সহ বিভিন্ন সেবা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের প্রত্যাশা, এক ছাতার নিচে প্রয়োজনীয় সেবা পেতে কর্মব্যস্ত প্রবাসীদের সময়, অর্থ এবং ভোগান্তি কমবে। শাখাটির উদ্বোধনে অংশ নেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা স্টেশন ম্যানেজার সহ প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ। প্যারিসের জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো মৌলভীবাজার জেলা উৎসব 2026। গান, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রবাসীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় বাংলাদেশি কমিউনিটির মিলন মেলায়। জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপার সঙ্গীত পরিবেশনা মাতিয়ে তোলে দর্শকদের। এছাড়া দেশি বিদেশের শিল্পীদের পরিবেশনায় জমে ওঠে পুরো আয়োজন। এতে অংশ নেন ফ্রান্সে বসবাসরত বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশিরাও। নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং প্রবাসীদের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য ছিল দাবি আয়োজকদের। ধর্মের নামে বিভেদ, বৈষম্য না করে ইসলামের শান্তির বার্তা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিভেদ, প্রতিহিংসা এবং প্রতিশোধ মুক্ত সমাজ গড়তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুকরণীয়। সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা বৃদ্ধি এবং তাদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানমালার উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে 15 দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী, প্রতিমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। সর্বশেষ নবী এ সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী ও আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে সমাজ ব্যবস্থা পারস্পরিক অধিকার ও সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থানে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয়। বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী 2030 সালের আগে দেশের সব মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়কে মাসিক সম্মানী ভাতার আওতায় আনা হবে। আমি আশা করি 2030 সালের আগে প্রতিশ্রুতি অনুসারে দেশের সকল মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় মাসিক সম্মানী ভাতার আওতায় আসবে। রাষ্ট্রপতি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন মানবজাতির জন্য শান্তি, ন্যায়, সহনশীলতা ও সম্প্রীতির অনন্য শিক্ষা। সেই আদর্শ অনুসরণ করে একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহিমান্বিত দিবস উপলক্ষে আমি সকলের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য, ন্যায়, সততা, সহিষ্ণুতা, ক্ষমা ও মানবপ্রেমের মহান আদর্শে নিজেদের জীবন ধারণ করে ধর্মের নামে বিভেদ, বৈষম্য নয়, ইসলামের শান্তি ও মানবতার বাণী ছড়িয়ে দেই। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ পরিচালনায় 15 দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানে বাইতুল মুকাররমে প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত থাকছে ওয়াজ, নসিহত, মাহফিল, সেমিনার সহ নানা আয়োজন। তরুণদের জন্য থাকছে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্যালিগ্রাফি প্রদর্শনী ও মাসব্যাপী বইমেলা। এই অনুষ্ঠানে সবার নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেয়া বাণীতে এই আহ্বান জানান তিনি। সরকার প্রধান বলেন, মহানবীর শুভ আগমন মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা। তার আবির্ভাব মানুষের জন্য সত্য ও আলোর এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 8:30টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে তোলা হবে আদালতে। বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ওসি দাউদ হোসেন জানান, বিদিশা এরশাদের বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে। সেই মামলায় 2 বছরের সাজাও হয়েছে। ওয়ারেন্ট থাকায় গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে 20 মে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা মামলায় বিদিশা এরশাদের 2 বছরের কারাদণ্ডও দেন ঢাকার আদালত। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আমি জুবাইর সানি বলছিলাম নিউজ 24 থেকে। ভাইয়া, বিদিশা এরশাদ কি গ্রেফতার নাকি? গ্রেফতার। এটা কোন মামলা বা কি কারণে গ্রেফতার করছেন? ওয়ারেন্ট বলে গ্রেফতার, এটা সাজা ওয়ারেন্ট ছিল। কোর্টে কবে পাঠাবেন? সকালে। শেখ হাসিনার বিষয়ে ভারত আর দায়ভার নিতে চাচ্ছে না, তাই তার প্রত্যর্পণের বিষয়টি জুডিশিয়ারির ওপর ছেড়ে দিয়েছে দেশটি, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্তালিব রহমান পার্থ। বলেন, শুধু শেখ হাসিনাই নয়, বরং পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা। তথ্যমন্ত্রী বলেন, এই সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না। 24-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় হয় 2025-এর নভেম্বরে। এরপর থেকেই অন্তর্বর্তী সরকার তাকে ফিরিয়ে আনতে ভারতের সাথে আলোচনা শুরু করে। সরকার গঠনের পর বিএনপিও অব্যাহত রাখে সেই আলোচনা। তবে জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে। সম্প্রতি ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, ভারত সরকার শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সেদেশের আদালতের উপর ছেড়ে দিয়েছেন। সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে উপস্থিত থেকে নতুন তথ্যমন্ত্রী এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। বলেন, 5 আগস্ট শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিলেও এখন আর তার দায়িত্ব নিতে চাচ্ছে না। আমাদের সরকারের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে কন্ডিশনগুলি দেওয়া হয়েছে, এবং আমার জানা মতে ফর্মালি না, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আমরা দেখেছিলাম যে ব্যাপারটা নাকি এখন ওনারা আদালতের মাধ্যমে নাকি করবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে তো অনেকখানি মনে হয় যে উনি গিয়েছিলেন একভাবে, বা ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবে না। তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছে সরকার। শেখ হাসিনার সাথে আরো যারা পলাতক রয়েছেন সবাইকে দিল্লির কাছে ফেরত চায় ঢাকা। আমাদের তো দাবি একই যে একটাই, সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই। যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই, যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি সেগুলির সঠিক বিচার হবে। তো সেইভাবেই আমার ধারণা এখন চলছে। এদিকে আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এই সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, যা গেল 6 মাসে প্রমাণ হয়েছে। আপনাদেরও আমাদেরকে সহযোগিতা করতে হবে। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে সরকারের মন্ত্রিসভার আদলে ছায়া মন্ত্রিসভা চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। মিয়া গোলাম পরোয়ারকে এলজিআরডি, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে পররাষ্ট্র এবং ব্যারিস্টার শিশির মনিরকে দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব। শিগগিরই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে দলটি। এছাড়াও গণভোটের রায় বাস্তবায়ন সহ 6 দাবিতে 5 সেপ্টেম্বর থেকে বিভাগীয় লং মার্চ শুরু করবে 11 দলীয় ঐক্য। নির্বাচনের পরপরই বিরোধী দল ঘোষণা দিয়েছিল ছায়া মন্ত্রিসভার, যা অনেকটা চূড়ান্ত। এখন সরকারের মন্ত্রী পরিষদের কাঠামো অনুসারে দায়িত্ব বন্টন করা হয়েছে। প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন ছায়ামন্ত্রীর নাম জানিয়েছে দলটি। এতে প্রধানমন্ত্রী হচ্ছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রী মিয়া গোলাম পরোয়ার, পররাষ্ট্রমন্ত্রী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, স্বরাষ্ট্রমন্ত্রী হামিদুর রহমান আজাদ ও আইনমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ব্যারিস্টার শিশির মনির। সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পর্যবেক্ষণ, সরকারের সিদ্ধান্তের বিকল্প নীতি প্রস্তাব তৈরি এবং সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করতেই এই ছায়া মন্ত্রিসভা গঠন, বলছে জামায়াত ইসলামী।
রাজনৈতিক সাংবিধানিক সব বিতর্কের জায়গা পার্লামেন্ট, এটা আমরা বিশ্বাস করি। এখনো চাই যে পার্লামেন্টে এটা নিষ্পত্তি হোক। এদিকে গণভোটের রায় বাস্তবায়ন সহ 6টি দাবিতে 5 সেপ্টেম্বর লং মার্চ শুরু করবে 11 দলীয় ঐক্য। জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার জানান, 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লালদিঘি মাঠ পর্যন্ত লং মার্চ হবে। বলেন, বিএনপি জনদাবি উপেক্ষা করে আন্দোলনে বাধ্য করছে। 5ই সেপ্টেম্বর শনিবার সকাল 7টায় আমরা ঐতিহাসিক বহু আন্দোলনের স্মৃতি বিজড়িত শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব শাপলা চত্বর থেকে। জানান, দেশের মানুষের দাবি আদায়ে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক লং মার্চ করবে 11 দল। যাবে বাই ট্রেন সিলেট। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।